আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া শ্রীন হুমায়রা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের ফাইনাল ইয়ার এমবিবিএস একজন পরীক্ষার্থী। ভিলেজ নিউট্রিশনের আজকের স্বাস্থ্য বিষয়ক পর্বে আপনাদের সকলকে স্বাগতম। আমাদের আজকের স্বাস্থ্য বিষয়ক পর্বটি আমরা আলোচনা করব বর্তমানে বিশ্বের খুবই একটি গুরুত্বপূর্ণ ইস্যু, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নিয়ে। অ্যান্টিবায়োটিক্স কি এবং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কেন হচ্ছে বা অ্যান্টিবায়োটিক্স রিলেটেড আমাদের কি কি সচেতনতা অবলম্বন করা উচিত, এই বিষয়ে যে সম্যক ধারণা রয়েছে আশা করি আজকের ভিডিওটি থেকে আপনারা জানতে পারবেন। অ্যান্টিবায়োটিক্স অ্যাকচুয়ালি কি? তো আমাদের বডিতে যে সকল ব্যাকটেরিয়াল ইনফেকশন গুলো হয়ে থাকে বা ব্যাকটেরিয়াল অ্যাটাককে প্রতিহত করার জন্য আমরা অ্যান্টিবায়োটিক্স গুলো নিয়ে থাকি, অর্থাৎ এই ব্যাকটেরিয়া গুলোর এগেইনস্টে আপনার বডিতে যে এই অ্যান্টিবায়োটিক্স গুলো আপনাকে প্রোটেক্ট করবে। অ্যান্টিবায়োটিক্স রেজিস্ট্যান্ট এই কথাটা আমরা কেন বারবার বলছি বা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের জন্য আমাদের কি ধরনের সমস্যা হচ্ছে বা আমাদের বিশ্ব সামনে কি ধরনের ক্রাইসিসের মধ্যে পড়তে যাচ্ছে, এই বিষয়টা কিন্তু এখন আমাদের জন্য খুবই ভাববার একটা বিষয়। সো এই যে অ্যান্টিবায়োটিক্স, এটা কিন্তু আমরা বিভিন্ন ফেজে অর্থাৎ বিভিন্ন এটার ভাগ রয়েছে। মূলত আমরা কিছু গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার জন্য এক ধরনের অ্যান্টিবায়োটিক্স দিই, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার জন্য এক ধরনের অ্যান্টিবায়োটিক্স দিই, অথবা অ্যারোবিক অ্যানারোবিক এই ধরনের বেসিসে কিন্তু আমরা অ্যান্টিবায়োটিক্স গুলো দিয়ে থাকি। ইদার ডক্টররা প্রথমে যদি আমরা কালচার করে বা আপনার যে আপনি স্পেসিফিক্যালি কোন ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়েছেন ওটা জানার আগে যদি আপনাকে আমরা একটা কাভারেজ অ্যান্টিবায়োটিক্স দিই, যেটাকে আমরা এম্পেরিক্যাল ট্রিটমেন্টের আওতায় আনি, তো ওই ধরনের অ্যান্টিবায়োটিক্স দেওয়ার পরেও কিন্তু আমরা কিন্তু ইমিডিয়েটলি আপনার বিভিন্ন ধরনের টেস্ট অর্থাৎ কালচারাল সেন্সিটিভিটি টেস্ট করে আপনাকে একটা প্রপারলি অ্যান্টিবায়োটিক্স দিয়ে থাকি। এই যে ডক্টর আপনাকে এম্পেরিক্যাল অ্যান্টিবায়োটিক্স দিচ্ছে, ফার্দার আপনার বিভিন্ন ইনভেস্টিগেশনের মাধ্যমে আপনার যে প্রপার যে অ্যান্টিবায়োটিক্সটা দরকার এই অ্যান্টিবায়োটিক্স কভারেজটা দিচ্ছে আপনাকে। এই ওয়েগুলো অবলম্বন করার জন্য কিন্তু আপনাকে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডক্টরের শরণাপন্ন হতে হচ্ছে। স্টিল কিন্তু আমাদের দেশে দেখা যায় যে আমরা বিশেষজ্ঞ ডক্টর তো দূরের কথা, আমরা নিজেরাই অথবা আমাদের প্রিভিয়াস অভিজ্ঞতা থেকে ইভেন আমরা আমাদের কোনো ফার্মেসির দোকান থেকে সামান্য হাঁচি কাশি বা জ্বর এই ধরনের সমস্যার জন্য কিন্তু অহরহ অ্যান্টিবায়োটিক্স গুলো নিচ্ছি। তাহলে আপনি বলেন এই যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা এটা আপনার বডিতে কেন ডেভেলপ করবে না? অর্থাৎ অ্যান্টিবায়োটিকের যে প্রপার প্রোটোকল রয়েছে, যেহেতু আমাদের দেশে ওটা ঠিক সেইভাবে মেনটেন হয় না, সো আমাদের রোগীদের মধ্যে কিন্তু খুবই কমন একটা টেন্ডেন্সি হচ্ছে যে কোনো কারণে তার অসুখটা যাতে বেড়ে না যায় এই জন্য একবারে শুরুতেই আপনারা অ্যান্টিবায়োটিক্স নিয়ে নেন। অ্যান্টিবায়োটিক্স কিন্তু কোনো প্রোফাইলেকটিক ড্রাগ না। অ্যান্টিবায়োটিক্স হচ্ছে আপনার রোগ কিওর করার জন্য, অর্থাৎ যখন আপনি প্রপারলি আইডেন্টিফাইড যে এই ব্যাকটেরিয়া দ্বারা আপনার এই সমস্যাটা হচ্ছে এবং আপনার রোগের পিছনে একটা ব্যাকটেরিয়া দায়ী, তখনই কিন্তু আপনি অ্যান্টিবায়োটিক নেওয়ার জন্য কেপাবল। অনেক সময় ভাইরাল অ্যাটাকে মানে ভাইরাস দ্বারা অ্যাটাক হওয়ার পরেও দেখা যায় যে আমরা কিছু না বুঝে অ্যান্টিবায়োটিক্স নেওয়া শুরু করি। আমাদের মধ্যে একটা ধারণা থাকে যে অ্যান্টিবায়োটিক্স নিলে হয়তো বা আমার এই যে জ্বর হাঁচি কাশি বা ঠান্ডা এটা খুব দ্রুত ভালো হয়ে যাবে। তো এটা অবভিয়াসলি চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলেন বা হচ্ছে আপনার যে নলেজ রয়েছে পুরাটাই ভ্রান্ত। তার কারণ হচ্ছে শুধুমাত্র ব্যাকটেরিয়াল অ্যাটাকেই কিন্তু অ্যান্টিবায়োটিক কাজ করবে, কোনো ভাইরাল বা ফাঙ্গাল অ্যাটাকের জন্য কিন্তু আপনার অ্যান্টিবায়োটিক নিয়ে অ্যাকচুয়ালি কোনো হেল্প হচ্ছে না। আর এর সাথে সাথে আরেকটা বিষয় যেটা আমরা বলে থাকি যে আইডেন্টিফাই হওয়ার পরেও যে অ্যান্টিবায়োটিক্সটা আমরা আপনাকে দেই এটা কিন্তু একটা সার্টেন ডোজে একটা সার্টেন পিরিয়ডের জন্য দেওয়া হয়। কোনো কারণে যদি আপনি আপনার ডোজের যে ফ্রিকোয়েন্সিটা ওটাকে যদি মেনটেন করতে না পারেন, অর্থাৎ দেখা গেল যে আপনাকে একটা অ্যান্টিবায়োটিক্স দিয়েছেন ডক্টর 6 আওয়ারলি লেটার অর্থাৎ 6 ঘন্টা পর পর অথবা 8 ঘন্টা পর পর বা পুরো দিনে বা 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা পর পর অর্থাৎ দিনে 2 বার অথবা 24 ঘন্টায় একবার। তো আপনি কোনো কারণে যদি আপনার এই ডোজের যে ফ্রিকোয়েন্সি এটা মেনটেন না করেন, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে ডিজিজটার জন্য অর্থাৎ যে জীবাণুর এগেনস্টে আপনি অ্যান্টিবায়োটিক নিচ্ছিলেন ঠিক তার সার্টেন একটা টাইম পর কিন্তু এই অ্যান্টিবায়োটিকের কভারেজটা শেষ হয়ে যাচ্ছে। অর্থাৎ জীবাণু তখন সেকেন্ড ডোজ বা পরবর্তী ডোজ না পাওয়ার কারণে কিন্তু একটা ভালো টাইম পায় এটার এগেনস্টে নিজের আর শিল্ড তৈরি করার জন্য, অর্থাৎ জীবাণু তখন অ্যান্টিবায়োটিক্সটার উপরে হাবি হওয়া শুরু করে। তো সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে আপনার অ্যান্টিবায়োটিক্সের প্রপার ডোজিং না হওয়ার কারণে কিন্তু জীবাণু এটার এগেইনস্টে আপনার বডিতে একটা শিল্ড তৈরি করে, যার কারণে আর অ্যান্টিবায়োটিকটা কিন্তু তখন আপনার বডিতে কাজ করবে না এবং আপনি ওই স্পেসিফিক অ্যান্টিবায়োটিকের জন্য রেজিস্ট্যান্স হয়ে যাবেন। ডোজের পাশাপাশি টাইমিংটাই আমাদের দেশের জনগণের একটা কমন টেন্ডেন্সি, এটা ভেরি ভেরি নর্মাল ফর আস, যে আমরা হয়তো বা ডিজিজ থেকে 3-4 দিনের মধ্যে যদি ভালো হয়ে যায় অ্যান্টিবায়োটিক নেওয়ার সাথে সাথে, তো আপনি কস্ট ইফেক্টিভের
এর কথা চিন্তা করে বা হচ্ছে আপনার বডির আদার কিছু অ্যাডভার্স ইফেক্টের কথা চিন্তা করে আপনি ইমিডিয়েটলি করেন কি অ্যান্টিবায়োটিক্সটাকে অফ করে দেন। কিন্তু এই যে আপনি অ্যান্টিবায়োটিক্সটাকে অফ করলেন এবং আপনার যে জীবাণুর যে কভারেজটা ছিল সেটা যখন প্রপারলি হলো না, হয়তো বা আপনি সাময়িক সময়ের জন্য সুস্থতা অনুভব করতেছেন, কিন্তু পরবর্তীতে যদি এই সেম ধরনের সিমটমস আপনার বডিতে দেখা দেয় তখন কিন্তু এই সেম অ্যান্টিবায়োটিক্স দ্বারা আর আপনাকে হিল করা সম্ভব না। কারণ ওই যে আপনি অল্প সময় বা ডোজটা হচ্ছে বা টাইমটা মেনটেন করেন নেই, যার কারণে কিন্তু জীবাণু একটা এনাফ টাইম পেয়েছে ওই অ্যান্টিবায়োটিক্সের এগেইনস্টে শিল তৈরি করার জন্য। অর্থাৎ ওই অ্যান্টিবায়োটিক্সের এগেইনস্টে আপনার যে জীবাণুটা আছে তার কিন্তু একটা প্রপার প্ল্যান আছে ওটাকে প্রতিহত করার জন্য। দ্যাট মিনস তখন আর আপনি কিন্তু এই অ্যান্টিবায়োটিক দ্বারা হিল হবেন না এবং বারবার ওই একই অ্যান্টিবায়োটিক নেওয়ার পরেও কিন্তু দেখা যাচ্ছে আপনি খুব একটা ফ্রুটফুল রেজাল্ট পাচ্ছেন না। সো ডোজ এবং টাইম মেনটেনের ক্ষেত্রে কিন্তু আমাদের খুবই সতর্ক হতে হবে। অ্যান্টিবায়োটিক্স কিন্তু আদার্স মেডিসিনের মতো না যে হচ্ছে আমার যখনই ডিজিজটা দেখা দিল ঠিক তখনই আমি নিব এবং ডিজিজটা যখন ভালো হয়ে যাবে তখনই আমি ছেড়ে দিব, সেটা না। এটা যেহেতু একটা স্পেসিফিক জীবাণুর উপরে, স্পেসিফিক জীবাণুর লাইফ টাইম যতদিন থাকে বা ওইটার বেসিসে তৈরি করা হয় এবং ওটার উপরে কাজ করে। সো আপনার অভিজ্ঞ ডক্টরের পরামর্শ অনুযায়ী যদি আপনার অ্যান্টিবায়োটিকটা আপনার ডিজিজ স্পেসিফিসিটি অনুসারে 7 ডেজ কভারেজের জন্য লাগে অথবা 10 ডেজ, অথবা দেখা যায় অনেকের ক্ষেত্রে এটা 15 দিন, 1 মাস, ইভেন 6 মান্থস পর্যন্ত আমরা কিন্তু অ্যান্টিবায়োটিক কভারেজ দিয়ে থাকি। সো আপনার এই অ্যান্টিবায়োটিক নেওয়ার ক্ষেত্রে কিন্তু ডোজ এবং টাইমিং, আমি এই জিনিসটা বারবার বলবো, এটার ক্ষেত্রে অবশ্যই আপনাকে ফুললি কেয়ারফুল হতে হবে এবং অবশ্যই আপনার ডক্টরের পরামর্শ অনুযায়ী এবং ডোজ এবং হচ্ছে টাইমিংটা প্রপার এবং স্ট্রিক্টলি মেনটেন করতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনার বডিতে এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হওয়ার পসিবিলিটিস অনেক হাই। তখন কিন্তু দেখা যাবে যে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক সহজে আপনাকে কাজ করতেছে না এবং খুব দ্রুত হাঁচি কাশি জনিত সমস্যার কারণেও কিন্তু আপনি একটা সিভিয়ার স্টেজে পৌঁছে যাচ্ছেন। এখন কি শুধুমাত্র এই অ্যান্টিবায়োটিক্সগুলো যেগুলো আমরা দিয়ে থাকি বা হচ্ছে শুধু ব্যাকটেরিয়ার এগেনস্টে দিই, এই অ্যান্টিবায়োটিক্সগুলো কি আমরা সবাইকে সমানভাবে দিতে পারবো কিনা, বা একই ডিজিজ যেটা আমার হচ্ছে সেটা আমি রেজিস্ট্যান্সের প্রবলেম না থাকলে আবার এই সেম ডোজে নিব কিনা? তো এইগুলো কিন্তু আমার নিজ থেকে আপনি কখনো যাচাই করে বা নিজ থেকেই মনে করে নেওয়া শুরু করবেন না, এটা আইডিয়াল না। বিশেষ করে বিভিন্ন শারীরিক কন্ডিশনে আমরা বলে থাকি, স্পেশালি যারা প্রেগনেন্সি টাইমে থাকেন বা বিভিন্ন ধরনের ডিজিজ রয়েছে বা অ্যান্টিবায়োটিক্সের নেওয়ার কারণে যাদের অ্যালার্জিক রিয়াকশনটা অনেক সিভিয়ার থাকে, হয়তো বা কখনো এই অ্যালার্জিক রিয়াকশন দেখা দেয় বা কখনো দেখা দেয় না। সো এই ধরনের প্রবলেম যাদের থাকে তাদের কিন্তু প্রতিবারই ডক্টরের শরণাপন্ন হওয়ার পরেই অ্যান্টিবায়োটিকটা নিজের জন্য চুজ করতে হবে এবং ওই অনুসারে মেনটেন করতে হবে। যেহেতু গর্ভবতী মা এবং ল্যাকটেটিং মাদার যারা রয়েছেন, প্রেগনেন্সি এবং ল্যাকটেশন এই দুইটা টাইমেই হচ্ছে মায়ের মাধ্যমে বাচ্চাদের দেহে সরাসরি অ্যান্টিবায়োটিক্সের প্রভাব পৌঁছে যেতে পারে। সো এই মায়েদের ক্ষেত্রে কিন্তু অ্যান্টিবায়োটিক চয়েসের ক্ষেত্রে অনেক বেশি সচেতন হতে হবে এবং নর্মাল টাইমে আপনি যে অ্যান্টিবায়োটিকগুলো নিচ্ছিলেন আপনার এই বিশেষ অবস্থায় কিন্তু আপনি ওই অ্যান্টিবায়োটিক্স নেবেন না এবং ডক্টরের পরামর্শ অনুযায়ী প্রেগনেন্সি সেফ যে ড্রাগসগুলো রয়েছে এই সময় কিন্তু আপনাকে ওই ধরনের অ্যান্টিবায়োটিক্স নিতে হবে। যেহেতু আমাদের দেশে অ্যান্টিবায়োটিকের প্রোটোকলটা কমপ্লিটলি মানা হয় না, অ্যান্টিবায়োটিক্স রিলেটেড যে সকল রেস্ট্রিকশন রয়েছে, বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক সেল করা বা এই ধরনের আর কোনো আইনের সম্পূর্ণ আওতাভুক্ততে আনা যাচ্ছে না। এর জন্য দেখা যায় যে আমাদের মধ্যে কিন্তু এই টেন্ডেন্সিটা রয়েই গিয়েছে যে বিনা প্রেসক্রিপশন ছাড়াই আমরা অহরহ অ্যান্টিবায়োটিক্সটা নিচ্ছি। এই যে অহরহ রিপিটেডলি আপনি অ্যান্টিবায়োটিক্সের আওতায় যাচ্ছেন, এতে কিন্তু আপনার বডি খুব দ্রুতই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। আর আরেকটা কমন সমস্যা হচ্ছে যে আমরা হাঁচি কাশি ঠান্ডা লাগার 1-2 দিনের মধ্যেই কিন্তু কমনলি প্র্যাকটিস যেটা যে জিম্যাক্স খাওয়া শুরু করেন অনেকে, বা হচ্ছে একটু ডায়রিয়ার প্রবলেম দেখা দিল বা একটু পেট খারাপ হলো, সাথে সাথে ফ্লাজিল বা হচ্ছে মেট্রোনিডাজল এই ধরনের ওষুধ দিয়ে কিন্তু আমরা নিজেরা ট্রিটমেন্ট করা শুরু করি। তো আপনি যে প্রফেশনেরই হন না কেন, তো আপনার উচিত হচ্ছে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে এবং মিনিমাম 3 থেকে 4 দিন ওয়েট করার পরেই অ্যান্টিবায়োটিক্সটা শুরু করার। কারণ যদি আপনি ভাইরাল কজে অ্যাটাকড হন, অর্থাৎ ভাইরাল কজ থাকলে কিন্তু 3 থেকে 4 দিনের মধ্যে আপনার বডি অটোমেটিকলি অ্যান্টিবায়োটিকের তো কোনো প্রয়োজনই আসে না এখানে, অটো হিল হবে। এবং ডায়রিয়াও যদি আপনার কোনো কারণে রোটা ভাইরাস অর্থাৎ ভাইরাস জনিত কারণে হয়, সেক্ষেত্রে কিন্তু এটা আপনার ডিজিজটাকে উল্টো ত্বরান্বিত করবে, অর্থাৎ আপনি প্রপার ট্রিটমেন্ট গাইডলাইনে কিন্তু পৌঁছাতে পারবেন না। অতএব কাল বিলম্ব না করে যে কোনো ধরনের সমস্যায় সবার প্রথমে আপনার উচিত একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া। এই যে ডোজ মেনে প্রপারলি ইউজ করে এক ওষুধ হিসেবে যেমন আপনার জীবন বাঁচাতে অ্যান্টিবায়োটিক্স আপনাকে দ্রুত সুস্থতা এনে দিচ্ছে,
ঠিক তেমনি এটার গাইডলাইন না মানা এবং এটার অতিরিক্ত ব্যবহার এবং সঠিক উপায়ে ব্যবহার না করা কিন্তু আপনার মৃত্যু ঝুঁকির একটি অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। সুতরাং অ্যান্টিবায়োটিক ইউজে আমরা অনেক বেশি কেয়ারফুল হব এবং আমাদের ডক্টরের পরামর্শ মাস্ট এক্ষেত্রে। সো অ্যান্টিবায়োটিক ইউজে আপনি নিজের থেকে বা আপনার কোনো প্রেসক্রিপশন ছাড়াই ইউজের ক্ষেত্রে একটু বেশি সতর্ক থাকবেন। আশা করি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট রিলেটেড আমাদের কমিউনিটিতে যে ধরনের সমস্যাগুলো উত্তর বাড়ছে, আমরা নিজেরা সচেতন হলে এই ধরনের সমস্যা অতি দ্রুত আমরা লাঘব করতে পারবো। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এরকম আরও স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে আমাদের ভিলেজ নিউট্রিশন পেজটিকে ফলো করবেন। আপনারও আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করছি।